হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রেডমি নোট সিরিজ কিন্তু খুব জনপ্রিয় হয়ে যায় যে কোনো মার্কেটেই, বাংলাদেশ মার্কেট হোক বা ইন্ডিয়ান মার্কেট হোক বা অন্য যে কোনো কান্ট্রি হোক না কেন, কারণ তারা সব কিছু ফিচার্স এখানে ভরে ভরে দেয়। আর আজকে ঠিক সেরকমই একটা ফোনকে আমরা পিক আপ করেছি, সেটা হচ্ছে রেডমি নোট 12 প্রো 5G। আর এই ফোনটিতে অন পেপার ভরে ভরে ফিচার দিচ্ছে কোম্পানি, যেমন 120 হার্টজের 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, সাথে 50 MP ট্রিপল ক্যামেরা সেট আপ উইথ ওএস, পাওয়ারফুল মিডিয়াটেক 5G প্রসেস, 5000 মিলিঅ্যাম্পিয়ার ওয়ান ডে ব্যাকআপ একটি ব্যাটারি উইথ 67 ওয়াট টার্বো চার্জার ইন দ্য বক্স, 12 লেয়ার গ্রাফাইট শিট ফর এক্সট্রা কুলিং। এত কিছু ফিচার্স দিচ্ছে একটি ছোট্ট প্যাকের মধ্যে। আর রেডমি কোম্পানির উপর অনেক আরোপ আছে, তারা নাকি সিকিউরিটি আপডেট দেয় না, সফটওয়্যার আপডেট দেয় না। আর সেই জন্য তারা মেনশন করে দিয়েছে 2 ইয়ার সফটওয়্যার আপডেট দেবে এবং 4 ইয়ার সিকিউরিটি আপডেট দেবে এই ফোনটিতে। এত কিছু ফিচার্স দেওয়া সত্ত্বেও এই ফোনটাতে কি নেগেটিভ পয়েন্টের পরিমাণটাই বেশি নাকি পজিটিভ পয়েন্টের পরিমাণ বেশি? আর সেই কারণে এই ফোনটা কি জাতীয় ফোনের তকমা পাবে, নাকি এই দামে অন্য কোনো ফোন সেই তকমা নিয়ে চলে যাবে? আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এই ফোনটার প্রাইস কিন্তু ইন্ডিয়ান মার্কেটে 25,000 টাকা আর বাংলাদেশ মার্কেটে 28,000 থেকে 32,000 টাকার মধ্যে রয়েছে। সুতরাং এই ফোনটা এই বাজেটে কেনা ঠিক হবে, নাকি অন্য যে কোনো ফোন বেস্ট ভ্যালু ফর মানি হতে পারে? আর সব কিছু নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওটি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ওয়েট, আমার নাম স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেকশিয়া। এই ফোনটি আসছে 3টি কালার স্টাইলের সঙ্গে, যেমন স্টারডাস্ট পার্পেল, যদিও এই কালারটা মেয়েদের একটু বেশি পছন্দ। তারপর আসছে ফ্রস্টেড ব্লু আর অনিক্স ব্ল্যাক। ফোনের বাটন আর পোর্ট থেকে শুরু করা যাক। আর তাহলে দেখে নিই এই ফোনের বাটন আর পোর্ট কীভাবে মেনটেন করেছে কোম্পানি। ফোনের বটম সাইডে রয়েছে প্রাইমারি স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মেন মাইক ও সিম কার্ড ট্রে। আর এখানে দুটো 5G সিম কার্ড সেট করা গেলেও কোনো SD কার্ডের অপশান দেয়নি, সুতরাং স্টোরেজ এক্সটেন্ড করার কোনো অপশান নেই। ফোনের আপার সাইডে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, সেকেন্ডারি স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক ও আয়ার ব্লাস্টার। ফোনের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার্স আর পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার পারফরমেন্স এই দামে অনেকটাই ফাস্ট দিয়েছে। ফোনের ব্রাইটনেসেরও কোনো কমতি রাখেনি কোম্পানি, আর তার জন্য এরা ভরে ভরে ব্রাইটনেস দিয়েছে এই বাজেটের মধ্যে, যার ফলে সানলাইটে দেখতে কোনো প্রবলেম হচ্ছে না। ডিসপ্লেতে রয়েছে 500 নিটস টাইপ ব্রাইটনেস এবং 900 নিটস ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস, যার জন্য আউটডোর ভিজিবিলিটি খুব ভালো। আর আউটডোরে ফোন হিট হলে ব্রাইটনেস ড্রপের কোনো ইস্যু আমি ফেস করিনি। আর এটি 20:9 রেশিওতে, যার মাধ্যমে 395 PPI ডেনসিটি রয়েছে। আর এই ফোনটি অবশ্যই ফুল HD প্লাস সাপোর্ট করে, মানে 1080 ইন্টু 2400 পিক্সেলস। ব্রাইটনেস অনেকটাই বেশি হওয়ার কারণে আর কালার কন্ট্রাস্টও খুব ভালো মতো ম্যানেজ করেছে, তার জন্য ডিসপ্লেতে যে কোনো ভিডিও বা কন্টেন্ট দেখে খুব ভালোই মজা পাওয়া যায়। এই ফোনটিতে একটি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যেটি স্যামসাং বানিয়েছে। আর সাথে আছে 1 বিলিয়ন কালার, ডলবি ভিশন ও HDR10 প্লাসের সাপোর্ট, যার জন্য কন্টেন্ট কালার খুব ভালো মতোই এনজয় করতে পারবে। স্ক্রিন টু বডি রেশিও 86.7% হওয়ার কারণে সাইড এর বেজেল অনেকটাই কম, আর ওপরে ও নিচে সামান্য বেজেল আছে, যেটা এই দামে একদমই পারফেক্ট। ফোনটিতে ইউটিউব কন্টেন্ট 2160 মানে 4Kতে প্লে করা যাবে, আর ওয়াইড ওয়ান L1 এর সাপোর্টও আছে, তাই নেটফ্লিক্সে ফুল এইচডিতে কন্টেন্ট প্লে করা যাবে। ব্ল্যাক কালারটা অনেকটাই ডিপ, যদিও এটাতে অ্যামোলেড ডিসপ্লে আছে। তাছাড়াও এই ফোনটিতে 4 রকম কালার মোড সেট করা যাবে ইউটিউব প্লে করার সময়, আর যেটি অনেকেরই খুব পছন্দ হয়। আর এই অপশনটি সেটিং থেকে অন করতে হয় স্পেশাল ফিচার্সে গিয়ে। ফোনটা ফুল সেট আপ করার পর আমি একটা নেগেটিভ পয়েন্ট খুঁজে পেয়েছি, আর এই অপশানটা আমি কোনোভাবেই অন করতে পারিনি, যার জন্য আমার খুবই খারাপ লেগেছে। অন্যান্য যে কোনো ফোন এই বাজেটে অন্তত এই ফিচার্সটা দেয়, যেখানে এই ফোনটা এখনও অবধি এরকম কোনো ফিচার্স দেয়নি। আর সেটি হলো, অনেক পজিটিভ পয়েন্ট থাকা সত্ত্বেও এই ফোনের নেগেটিভ পয়েন্ট হলো এটি হোম স্ক্রিন থেকে ডবল ট্যাপ করে লক হয় না। কিন্তু ডবল ট্যাপ করে লক স্ক্রিনে ওয়েক আপ অ্যান্ড লক হলেও হোম পেজ থেকে কিন্তু একে লক করা যায় না ডবল ট্যাপ করে।
এই ফোনের ফিচার্স লোডেড, একটা ফিচার্স নেই তো কী হয়েছে, অন্য অনেকগুলো ফিচার্স আছে যেগুলি অনেকটাই কাজের বা ইউজফুল হবে যে কোনো ইউজারদের জন্য। এই ফোনেও ছোটোখাটো অনেক ফিচার্স দিয়েছে রেডমি, যেমন সাইড এজ প্যানেল, যেখান থেকে অনেক অ্যাপসকে মাল্টিপল উইন্ডোতে ওপেন করা যায়, আর এটিও খুব ইউজফুল ফিচার্স রেডমিতে। এবার ঝাঁপিয়ে পড়ি এর মেন টার্গেট ক্যামেরার দিকে। পেছনে তিনটে ক্যামেরা দেওয়াতে এর পিকচার কোয়ালিটিও মোটামুটি ভালোই আসছে এই বাজেটের মধ্যে। ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে রিয়ারে, আর যেখানে 50 এমপি প্রাইমারি ক্যামেরা উইথ সনি IMX766 সেন্সর, তারপর 8 এমপি আলট্রা ওয়াইড যেটার ফিল্ড অফ ভিউ 120 ডিগ্রি, আর একটি ছোট্ট 2 এমপি ক্যামেরা যেটা ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য। এই 2 এমপি ক্যামেরাটা যদিও কোনো কাজে লাগে না, কারণ সেটা দিয়ে পিকচার তুললে অনেক নয়েজ থাকে। 50 এমপি মেন ক্যামেরা দিয়ে পিকচার তুলে সেটাকে ক্রপ করে নিলেই 2 এমপি ম্যাক্রো ক্যামেরার তুলনায় অনেক ভালো পিকচার কোয়ালিটি আসবে, আর সাথে ভরপুর ডিটেলস। মেন 50 এমপি ক্যামেরাতে একটা ওআইএস সাপোর্ট দিলেও সেটা শুধুমাত্র লো লাইটে স্টেবল পিক তুলতে একটু কাজ করে, আর বাকি টাইমে সেটা তেমন কাজ করে না। আর ভিডিওগ্রাফিতে ওআইএস প্রপার কাজ করছে না, একটু শেক ফিল হবে ওআইএস থাকা সত্ত্বেও। আর ক্যামেরাতে ভরে অনেক রকম ফিচার্স দিয়েছে, আমি স্ক্রিনে সেগুলি মেনশন করলাম। ভিডিওগ্রাফিতেও অনেক ফিচার্স দিয়েছে এই ফোনে, সাথে 4K 30 FPS শ্যুট করা যাবে, 1080 রেজলিউশনে 30 FPS ও 60 FPS, আর লাস্টে 720 রেজলিউশনে 30 FPS রেকর্ড করা যাবে। স্লো মোশনের দিকেও এই ক্যামেরা পিছিয়ে নেই, 960 FPS রেকর্ড করা যাবে, সেটা অনলি 720 রেজলিউশনে, আর 30 FPS রেকর্ড করা যাবে 1080 রেজলিউশনে। এমনকি 2 এমপি ম্যাক্রো ক্যামেরা দিয়েও ভিডিও রেকর্ড করার অপশান রেখেছে। এবার দেখে নেব কিছু ক্যামেরা স্যাম্পেল। আর প্রথমটি রয়েছে 8 এমপি আলট্রা ওয়াইড, আর সেকেন্ডটি রয়েছে মেন ক্যামেরার 1x জুমে, আর থার্ডটি রয়েছে মেন ক্যামেরার 2x জুমে। আর ইনডোর লাইটে পিকচারে ভালোই ডিটেলস আছে। আর মেন ক্যামেরা দিয়ে নাইট মোড অফ করে রাতের বেলা ভালোই ছবি উঠছে এই ক্যামেরা দিয়ে, আর নাইট মোড অন করলে তাতে কিছুটা আলোর পরিমাণ একটু বেড়েছে, আর নয়েজও কিছুটা কম হয়েছে। মেন ক্যামেরাতে ওআইএস সাপোর্ট আছে বলে পিকচারে কিছুটা শেকি ভাব কম আছে। ডে লাইটে কালার বুস্ট কম করলেও এজ ডিটেক্ট ঠিক মতোই করছে, ও ব্যাকগ্রাউন্ড ব্লারও ভালো মতোই মেনটেন করেছে। এই ভিডিওটা রাতের বেলায় তুলেছি, এইখানে কম আলো হওয়ার কারণে কিছুটা নয়েজ রয়েছে, তবে অন্যান্য মোবাইল ক্যামেরার মতো ডিজিটাল জুম করলে সেই নয়েজ অনেকটাই বেড়ে যায়। ব্যাক ক্যামেরার পর এবার দেখে নেব আমরা 16 এমপি ফ্রন্ট ক্যামেরার দিকে। 16 এমপি একটি ফ্রন্ট ক্যামেরা আছে, যেটার কোয়ালিটি স্মুথ আর কালার টোনও ঠিকঠাক আছে, যেটাতে ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো। ফ্রন্ট ক্যামেরাতে কোনো ওআইএস বা ইআইএস সাপোর্ট নেই, তাই শেক ভালো মতোই হচ্ছে একটু হেঁটে ভিডিও শ্যুট করলে। তবে ফ্রন্ট ক্যামেরাতে 1080 রেজলিউশনে 30 FPS ও 60 FPS ভিডিও শ্যুট করা যাবে, আর 720 রেজলিউশনে অনলি 30 FPS রেকর্ড করা যাবে। আর এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে স্লো মোশন ও শর্ট ভিডিও শ্যুট করা যাবে। আর এই ফ্রন্ট ক্যামেরার বাকি ফটোগ্রাফি ফিচার্সগুলো আমি স্ক্রিনে মেনশন করলাম। 2022-এর 1 নভেম্বর এই মোবাইলটি লঞ্চ করলেও এই ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড 13 দিচ্ছে না আউট অফ দ্য বক্স, আর এটি হলো এই ফোনটির একটি নেগেটিভ পয়েন্ট। আউট অফ দ্য বক্স MIUI 13 আর অ্যান্ড্রয়েড 12 দিলেও কিছুদিন পর MIUI 14 আপডেট চলে আসবে, আর যেটাতে ফোনটা আরও বেশি স্মুথ ও অ্যান্ড্রয়েড 13 হয়ে যাবে এই রেডমি নোট 12 প্রো ফোনটিতে। রয়েছে একটি খুব জনপ্রিয় 5G প্রসেসর, আর যেটি আগে অনেকগুলো ফোনেই ইউজ করা হয়েছে, যাদের পারফরমেন্স অনেকটাই স্টেবল ছিল। এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর, আর যেটি 6 ন্যানোমিটারের ওপর তৈরি। আর এই প্রসেসরটা আগেও অনেক ফোনে ইউজ করা হয়েছে, যেমন রিয়েলমি 10 প্রো প্লাস, আর যেটার দাম ছিল প্রায় 25,000 টাকা ইন্ডিয়ান রুপিসে, আর স্যামসাং গ্যালাক্সি A34, যেটিরও দাম ছিল প্রায় 31,000 টাকা ইন্ডিয়ান মার্কেটে। আর এছাড়াও ইনফিনিক্স জিরো 5G, যার দাম একটু কম 18,000 টাকায় পাওয়া যেত ইন্ডিয়ান মার্কেটে। তাই এই দামে এই প্রসেসর অনেকটাই ভালো পারফরমেন্স করে অন্যান্য ফোনের মতনই এই ফোনেও।
অক্টা মানে 8টা কোর আছে এই ফোনের প্রসেসরে, আর যেটি দুটো আছে 2.6 গিগাহার্জ কর্টেক্স A78-এর উপর বেস করে, এবং 6টা কোর আছে 2 গিগাহার্জের উপর বেস করে কর্টেক্স A55। গ্রাফিক্স দেওয়া আছে মালি G68MC4, আর যের পারফরমেন্সও অনেকটাই বেশি ভালো। আমি গ্রিক বেঞ্চ রান করিয়েছি, আর যেখানে স্কোর এসছে প্রায় 2265 এবং অ্যাভারেজ FPS এসছে 13.60, আর অন্তত বেঞ্চমার্কে স্কোর আসে প্রায় 4,41,598 কাছাকাছি, কারণ এখানে 5GB অবধি র্যাম বুস্ট করা যায়। এবার দেখে নেব ডুয়েল স্টেরিও স্পিকারে কীরকম সাউন্ড আউটপুট আসছে আর সেটি কীরকম গ্রহণযোগ্য হতে পারে এই দামের মধ্যে। ডিসপ্লে রিফ্রেশ রেট এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ফোনের জন্য। বেসিক কিছু ফোনে তো অবশ্যই 60 হার্জের রিফ্রেশ রেট দিলেও অনেক ফোনে কিন্তু এইটাকে স্কিপ করে যায় কোম্পানি প্রাইস কাটিং করার জন্য, কিন্তু এই কোম্পানি সেটাকে স্কিপ করেনি আর দিয়েছে, বিশেষ করে গেমারদের কথা মাথায় রেখে। এই ফোনে 1-2 ঘন্টার জন্য গেম প্লে স্মুথ করা যাচ্ছে, যদিও ফোনটা একটু হিট হলে কিছু কিছু গেমের জন্য সেটা ফ্রেম ড্রপ হচ্ছে, যেমন পাবজিতে একটু ফ্রেম ড্রপ হচ্ছে, ফ্রি ফায়ারটা তেমন স্মুথ চলছে, বাকি অন্যান্য গেমও কিছু স্মুথ পারফরমেন্স করছে। আর এই কথাটা মাথায় রেখে কোম্পানি দিচ্ছে 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। ডিসপ্লের দিক থেকেও এই ফোনটিতে কোনো খামতি রাখেনি। কোম্পানি এই ফোনটাতে দিয়েছে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের অপশান, আর যেখানে 30, 60, 90 ও 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। আর যেহেতু 120 হার্জের রিফ্রেশ রেট, তাই এখানে টাচ স্যাম্পলিং রেট 240 হার্জ। অনেক ফ্ল্যাগশিপ ফোন বা অনেক ফোন তাদের বক্স থেকে চার্জার সরিয়ে দিলেও এই মিড বাজেটের ফোনটি কিন্তু তারা বক্স থেকে চার্জার সরায়নি, আর চার্জারের সঙ্গে তারা একটি পাওয়ার কেবিলও দিয়েছে, যেটি টাইপ C টু টাইপ A, আর সাথে একটি TPU ব্যাক কভারও আছে, আর যেটি ফোনটিকে কিছুটা সিকিউরিটি দিতেই পারে। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে, আর সাথে কোম্পানি দিচ্ছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর যেটি 0 থেকে 100% চার্জ করতে টাইম নিচ্ছে 45 to 50 মিনিটস। ফটাফট দেখে নিই এই ফোনের কিছু নেগেটিভ পয়েন্টগুলো। প্রথম পয়েন্টে বলবো ব্যাড ওএসটা খুবই বাজে, মানে ওএস দিলেও কোম্পানি এটা কিন্তু অনলি মাত্র লো লাইট বা নাইট ফটোগ্রাফিতে ভালো মতন কাজ করছে, ডে লাইটে বা ভিডিওতে ভালো স্টেবিলাইজ করতে পারছে না এই ওএস। সেকেন্ড পয়েন্টে বলবো 25,000 টাকায় ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা ওভার প্রাইসই মনে হচ্ছে আমার, কারণ এই প্রাইসে অন্য যে কোনো ফোন আরও অনেক ভালো, কিন্তু এই ফোনটা এই দামে একটু বেশি ওভার প্রাইস। তবে হ্যাঁ, ব্যাঙ্ক ডিসকাউন্ট বা অন্য যে কোনো এক্সচেঞ্জ অফারে যদি তুমি আমার ফোনটা মোটামুটি 22,000 টাকায় পেতে পারো, তাহলে এটা ভ্যালু ফর মানি হবে। 3 নম্বর পয়েন্টে বলবো 50 MP ক্যামেরা। এই ফোনে যা ক্যামেরা সেট আপ দিচ্ছে, যা ক্যামেরা সেটিংস দিচ্ছে, সেখানে কিছুটা লো অফ ডিটেলস আছে, মানে ডিটেলস খুবই কম বা ডিটেলস একটু কম পাওয়া যেতে পারে অন্য যে কোনো এই বাজেটের ফোনের তুলনায়, সুতরাং সেখানেও একটু পিছিয়ে আছে এই ফোনটি। 4 নম্বর পয়েন্টে বলবো ডবল ট্যাপ টু স্ক্রিন অফ এই ফাংশনটা দেয়নি এই ফোনে, আর সেটা সেটিংস থেকে গেলেও তোমরা কোনোভাবে খুঁজে পাবে না এই অপশানটা অন করার জন্য, আর এটি হলো খুবই একটি নেগেটিভ পয়েন্ট। যারা ফোন সুইচ করছো, অন্য যে কোনো ফোন থেকে এই ফোনে সুইচ করছো, তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করলেও করতে পারো। 5 নম্বর পয়েন্টে বলবো নো SD কার্ড এক্সটেন্ড অপশান। এই SD কার্ড লাগানোর অপশানটি আর হাটিয়ে দিয়েছে ফোন থেকে, অনলি মাত্র দুটো 5G সিম কার্ড লাগানো যাবে এই ফোনে, আদারওয়াইজ আর অন্য কোনো SD কার্ড এখানে সেট করা যাবে না। আর এটি হলো আমার লাস্ট পয়েন্ট। আর তোমাদের বাজেট যদি 25,000 টাকা থাকে, তাহলে অন্যান্য যে কোনো ফোন একটু চেক আউট করতে পারো, যদি পছন্দ না হয় তখন তো এই ফোনটা অপশানে রয়েছে, কারণ এর পজিটিভ পয়েন্টও অনেকটাই বেশি নেগেটিভ পয়েন্টের তুলনায়। আর আমি বলবো এই ফোনটা বেস্ট ভ্যালু ফর মানি হবে যদি 22,000 টাকা বা 21,500 এরকম দামে তোমরা এই ফোনটা পাও,
তাহলেই একমাত্র ভ্যালু ফর মানি হবে, কারণ সেই বাজেটের মধ্যে এই ফোনটা অনেকটাই ভালো ফিচার্স দিচ্ছে। কিন্তু 25,000 টাকাটা একটু ওভার প্রাইস মনে হচ্ছে। একটু ওয়েট করে যাও, বিগ বিলিয়ন ডে সামনে আসছে, ওখানে আরও ভালো মতন ব্যাঙ্ক অফার, কার্ড ডিটেলস অনেক কিছু পাবে, যেখান থেকে এই ফোনটার প্রাইস 2-3 হাজার টাকা কম হলেও হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর হ্যাঁ, যে ভিডিওগুলো দেখতে থাকো, আমি এখানে আরও ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে থাকি। আজকের মতন এখানেই শেষ হলো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।